আচ্ছা, আজকের চ্যাপ্টার যেটা শুরু হবে সেটা হচ্ছে অর্ধ পরিবাহী এবং ইলেকট্রনিক্স। ঠিক আছে, অর্ধ পরিবাহী ও ইলেকট্রনিক্স। অ্যাকচুয়ালি অর্ধ পরিবাহী ও ইলেকট্রনিক্স এই যে চ্যাপ্টার, তারপরেই ছিল ডিজিটাল বর্তনী এবং সঞ্চার ব্যবস্থা। তো আমরা কিন্তু ওই দুটো চ্যাপ্টার আগে পড়ে নিয়েছি। আমাদের হিসাবে বলতে গেলে এটা হচ্ছে আমাদের লাস্ট চ্যাপ্টার, অর্ধ পরিবাহী এবং ইলেকট্রনিক্স। আমরা এখানটায় চ্যাপ্টার যেভাবে শুরু হয়েছে, তো সেই রকম ভাবে এখানে করছি। দেখ, প্রথম থেকে লিখে যাচ্ছি, যেগুলো লিখছি সেগুলো এক এক করে লিখবি সবাই, ঠিক আছে? হ্যাঁ, তো প্রথমে লিখবি যে আমরা যে কঠিন পদার্থ বা পদার্থকে আমরা তড়িৎ পরিবহনের উপর ভিত্তি করে তিন ভাগে ভাগ করছি, ঠিক আছে? প্রথমে যেটা আমরা প্রবাহী তড়িতে পড়েছিলাম, এখানে লিখবি যে তড়িৎ পরিবহনের তড়িৎ পরিবহনের উপর ভিত্তি করে পদার্থকে তিন ভাগে ভাগ করা যায়। তিন ভাগে ভাগ করা যায়। এক নম্বর, আমরা কিসে ভাগ করছি না, পদার্থকে তড়িৎ পরিবহনের উপর ভিত্তি করে তিন ভাগে ভাগ করছি। তড়িৎ পরিবহনের উপর ভিত্তি করে আমরা তিন ভাগে ভাগ করছি। একটা হচ্ছে কিনা পরিবাহী, দু নম্বর হচ্ছে কিনা অন্তরক, আর তিন হচ্ছে কিনা অর্ধপরিবাহী। পরিবাহী, অন্তরক এবং অর্ধপরিবাহী। এবার আমরা কি করব, এক এক করে ডিটেলসে আলোচনা করব পরিবাহী, অর্ধপরিবাহী এবং অন্তরক। প্রথম এক নম্বর হচ্ছে নিচ্ছি কিনা পরিবাহী কন্ডাক্টর যাকে বলছে, কন্ডাক্টর। পরিবাহী কাকে বলে আমরা পড়েছি যে যারা তড়িৎ পরিবহন করে, ঠিক আছে? পরিবাহী হচ্ছে কিনা যে সমস্ত পদার্থ তড়িৎ পরিবহন করে, যে সমস্ত পদার্থ তড়িৎ পরিবহন করে। মানে কি তড়িৎ পরিবহন করে বলতে, এগুলো হচ্ছে কিনা এদের মুক্ত ইলেকট্রন থাকে। মুক্ত ইলেকট্রন কোথায় থাকে? কন্ডাকশন ব্যান্ডে থাকে। শুধুমাত্র মুক্ত ইলেকট্রন আমি বলে দিচ্ছি, কিন্তু এখানে ভ্যালেন্স ব্যান্ড, কন্ডাকশন ব্যান্ডের এরকম হচ্ছে কনসেপ্ট আসবে। আমি শুধুমাত্র এটা রাখতে দিলাম যে যে সমস্ত পদার্থ তড়িৎ পরিবহন করে তাদেরকে পরিবাহী বলে। তো এদের উদাহরণ কি হতে পারে? উদাহরণ হতে পারে সমস্ত ধাতু। সমস্ত ধাতু কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে, হ্যাঁ কি না? সমস্ত ধাতুই তড়িৎ পরিবহন করতে পারে। আমি যে কোনো ধাতু নিলে কিন্তু দেখতে পাবো যে তড়িৎ পরিবহন করছে, ঠিক আছে? বেশ, এবার দেখ এখানে আমরা কি কি নেব, যে এখানে আমরা দুটো টার্ম নিচ্ছি। একটা হচ্ছে কিনা রোধাঙ্ক, রোধাঙ্ক যেটাকে আমরা রো বলে বলতাম। সেই রোধাঙ্ক পরিবাহীর ক্ষেত্রে কত হয় না, রোধাঙ্ক কিন্তু অনেক কম হয়। কেন কি, এটা যেহেতু পরিবাহী, তো এর রোধাঙ্ক কম হবে। রোধাঙ্ক হচ্ছে রেঞ্জটা কত হচ্ছে না, 10⁻⁻² থেকে থেকে কত হচ্ছে, 10⁻⁻² থেকে 10⁻⁸ কি হচ্ছে না, ওহম মিটার। এটা হচ্ছে কি রোধাঙ্ক। পরিবাহীর ক্ষেত্রে রোধাঙ্ক দেখ অনেক কম, 10⁻⁻² থেকে 10⁻⁸ ওহম মিটার। তো রোধাঙ্ক যদি এটা হয়, রোধাঙ্ক কিন্তু অনেক কম হচ্ছে, খুব কম। রোধাঙ্ক কি হচ্ছে, খুব কম হচ্ছে। তাহলে পরিবাহিতাঙ্ক পরিবাহিতাঙ্ক যেটাকে আমরা সিগমা বলে ডিনোট করি, সেই সিগমা কিন্তু 1/, রোধাঙ্ক আমি এখানে লিখে দিচ্ছি, সিগমা কিন্তু 1/ρ। মানে রোধাঙ্কের অনন্যকে আমরা কি বলছি, পরিবাহিতাঙ্ক। রোধাঙ্কের অনন্যকে আমরা পরিবাহিতাঙ্ক বলছি। এর মান কত হবে? নিশ্চয়ই উল্টে যাবে। কত হবে না, 10⁻² থেকে 10⁻² to 10⁸
এর একক কি হয়ে যাবে না ওহমের উল্টো হয়ে যাবে মো, আর মিটারের উল্টো হয়ে যাবে কি মিটার ইনভার্স, মানে খুব বেশি, খুব বেশি। তার মানে কি হলো, প্রথম আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে কিনা পরিবাহী। পরিবাহী কাকে বলছি না, যারা তড়িৎ পরিবহনে সক্ষম বা তড়িৎ পরিবহন করে তাদেরকে আমরা কি বলছি পরিবাহী। উদাহরণ হচ্ছে কি সমস্ত ধাতু হতে পারে, লোহা, অ্যালুমিনিয়াম, কপার, যে ধাতুগুলো হচ্ছে। এবং এই পরিবাহীর ক্ষেত্রে আমরা যদি বলি যে রোধাঙ্ক কিন্তু খুব কম, কেন কি এরা ভালো তড়িৎ পরিবহন করতে পারে, সেই হিসাবে পরিবাহিতাঙ্ক কিন্তু এদের খুব বেশি। রেঞ্জটা দিয়েছি, রেঞ্জটা একটু মনে রাখা দরকার আছে, ক্লিয়ার। এবারে হয়েছে কি যে উষ্ণতা যদি আমি বাড়াই, উষ্ণতা যদি বাড়াই তাহলে এই পরিবাহীর রোধাঙ্ক কি হবে অ্যাকচুয়ালি। আমরা এখানটায় যেটা পড়ছি যে রোধের উষ্ণতা গুণাঙ্ক, রোধের উষ্ণতা গুণাঙ্ক পজিটিভ হবে না নেগেটিভ হবে সেটা আমরা দেখবো, ঠিক আছে। রোধের উষ্ণতা গুণাঙ্ক, কোনো জিনিসের উষ্ণতা গুণাঙ্ক মানে আমরা দৈর্ঘ্যের উষ্ণতা গুণাঙ্ক বলি, ক্ষেত্রফলের উষ্ণতা গুণাঙ্ক বলি, আয়তন প্রসারণ গুণাঙ্ক বলি, ঠিক আছে। তো সেই রকম ভাবে রোধ বা রোধাঙ্কের উষ্ণতা গুণাঙ্ক বলতে কি উষ্ণতা বাড়ার সাথে সাথে রোধ বা রোধাঙ্ক কিরকম বাড়ছে, মানে একক উষ্ণতা বৃদ্ধি করলে একক রোধের পরিবর্তন বা একক রোধাঙ্কের যে পরিবর্তন, এগুলোকে কি বলে না রোধের উষ্ণতা গুণাঙ্ক। তো আমি এখানে লিখবো কি যে রোধের উষ্ণতা গুণাঙ্ক আমাদেরকে দেখতে হবে যে পজিটিভ হচ্ছে কিনা, পজিটিভ হচ্ছে না নেগেটিভ হচ্ছে। রোধের উষ্ণতা গুণাঙ্ক যাকে আমরা বলছি কিনা আলফা, রোধের উষ্ণতা গুণাঙ্ক এখানে দেখ কি হবে, তাপমাত্রা বাড়লে কি হবে, তাপমাত্রা বাড়লে দেখ কঠিন পদার্থ যারা ধাতু, তোরা নিশ্চয়ই প্রবাহী তড়িতে পড়েছিস, কিছু হলে মনে আছে, যারা ধাতু হয় তড়িৎ পরিবহন করে তাদের কিন্তু অনেক মুক্ত ইলেকট্রন থাকে। মুক্ত ইলেকট্রন মানে কি, যে ইলেকট্রন গুলো কিন্তু ওই ধাতুর মধ্যে থেকে যেদিকে খুশি বিচরণ করতে পারে। তো এই ধাতুটা মধ্যে অনেক মুক্ত ইলেকট্রন কিন্তু আছে, একটু লিখতে হবে না, অনেক মুক্ত ইলেকট্রন আছে। তো সাধারণ অবস্থায় কি হয়, মুক্ত ইলেকট্রন গুলো যেদিক সেদিকে গতিশীল হয়, কোনো নির্দিষ্ট ডাইরেকশনে গতি হয় না সাধারণ অবস্থায়। মানে এমনি একটা আমি ধরো কপারের কোনো একটা মানে দণ্ড রেখেছি, তার মধ্যে অনেক মুক্ত ইলেকট্রন আছে, তারা কিন্তু যেদিক সেদিক হচ্ছে। এই গতিটা কিসের জন্য হচ্ছে না উষ্ণতার জন্য। এবারে আমি যদি এর দু সাইডে ব্যাটারি দিয়ে জুড়ে দিই তখন কি হবে, একটা নির্দিষ্ট ডাইরেকশনে কিন্তু ইলেকট্রনের উপর বল কাজ করবে এবং সেই জন্য কি হবে ড্রিফট হবে। এবং আমরা পড়েছি যে ইলেকট্রনের বিচলন বেগ, সেই বিচলন বেগের জন্য কি হবে না তড়িৎ প্রবাহ হবে, ঠিক আছে। তড়িৎ প্রবাহ হবে, ব্যাটারির সাথে জুড়ে দিলে ড্রিফট হবে। এখন উষ্ণতার সঙ্গে কি সম্পর্ক হচ্ছে রোধের বা রোধাঙ্কের, কি উষ্ণতা বাড়লে কি হবে, এই ইলেকট্রন গুলোর উষ্ণতা বাড়লে কি হবে না ইলেকট্রন গুলো আরো বেশি বিশৃঙ্খল হবে এবং তারা পরস্পরের সঙ্গে ধাক্কা করবে বেশি, ঠিক আছে। তাহলে উষ্ণতা বাড়ালে কি হবে, ইলেকট্রন গুলো আরো বেশি করে ধাক্কা দেবে, ঠিক আছে। উষ্ণতা বাড়ালে কি হবে, ধাক্কা দেবে বেশি করে, ফলে কি হবে না বাধা বেশি পাচ্ছে। বাধা বেশি পাচ্ছে মানে কি রোধ বেড়ে যাচ্ছে উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে। তো উষ্ণতা বাড়লে কি হচ্ছে রোধ বেড়ে যাচ্ছে, তার মানে কি হবে রোধের উষ্ণতা গুণাঙ্ক কি আসবে পজিটিভ। উষ্ণতা বাড়ালে কি লিখবো, টি বাড়লে রোধ বাড়ে এবং রোধাঙ্কও বাড়ে, তাই রোধের উষ্ণতা গুণাঙ্ক কি হচ্ছে পজিটিভ, এরকম করে দেখাবে। তাহলে আমরা একটা পার্ট কমপ্লিট হলো আমাদের, যে পরিবাহীর উষ্ণতা বাড়লে কি হচ্ছে রোধও বাড়ছে এবং রোধাঙ্কও বাড়ছে, এই জন্য এদের উষ্ণতা গুণাঙ্ক কি হচ্ছে পজিটিভ। নেক্সট হেডিং লিখবি অন্তরক, নেক্সট হেডিং আসবে কি অন্তরক 2 নম্বর। 2 নম্বর হচ্ছে কি লেখ অন্তরক, অন্তরক যাকে আমরা কি বলছি ইনসুলেটর, ইনসুলেটর, ঠিক আছে। অন্তরক যাকে আমরা কি বলছি ইনসুলেটর। অন্তরক কাকে বলে, যারা তড়িৎ পরিবহন করে না, যারা তড়িৎ পরিবহন করে না, যেমন কি হতে পারে প্লাস্টিক হতে পারে, কাঠ হতে পারে, কাঁচ হতে পারে। তাহলে কি লিখবো, যেসব পদার্থ তড়িৎ পরিবহন করে না, যেসব পদার্থ তড়িৎ পরিবহন করে না।
যেসব পদার্থ তড়িৎ পরিবহন করে না। এক্সাম্পল কি হতে পারে? এক্সাম্পল হতে পারে যে প্লাস্টিক হতে পারে, কাঠ হতে পারে, এগুলো কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে না। এদের যদি আমি বলি যে রোধাঙ্ক, এদের রোধাঙ্ক কিন্তু অনেক বেশি। কেন কি? তড়িৎ পরিবহন করে না মানে কি? তড়িৎ পরিবহনে বাধা দেয়। পরিবাহীর ক্ষেত্রে কি ছিল? রোধাঙ্ক অনেক কম ছিল। ঠিক আছে, তো রোধাঙ্ক কি হচ্ছে এর? এই রোধাঙ্ক কিন্তু অনেক উচ্চ হচ্ছে। রোধাঙ্ক কত যাচ্ছে? রেঞ্জ 10⁻11, প্রায় 10⁻11 টু 10⁻19, 10⁻11 টু 10⁻19 ওহম মিটার। রোধাঙ্ক এটা হচ্ছে। তাহলে রোধাঙ্ক কি হচ্ছে? খুব উচ্চ, খুব উচ্চ, মানে ওই পরিবাহীর উল্টো হচ্ছে এখানে রোধাঙ্ক। এবার হচ্ছে কিনা পরিবাহিতাঙ্ক কি আসবে? পরিবাহিতাঙ্ক যেটাকে আমরা সিগমা বলছি, এর ঠিক অনন্য হয়ে যাবে, মানে 10⁻11 টু 10⁻19 একক কি দাঁড়িয়ে যাবে? এটা একক দাঁড়িয়ে যাবে মো মিটার ইনভার্স, মানে খুব নিম্ন, মানে পরিবাহিতাঙ্ক খুব নিম্ন হচ্ছে, মানে কি এরা ভালো তড়িৎ পরিবহন করতে পারবে না। ঠিক। এবার দেখ, উষ্ণতা যদি বাড়াই, এর ক্ষেত্রে যদি আমি উষ্ণতা বাড়ালে কি হবে? উষ্ণতা বাড়ালে কি হয় না, রোধাঙ্ক হালকা কিছুটা কমে যায়, মানে রোধাঙ্ক কিছুটা কমছে, খুব একটা বেশি কমছে না, হালকা কমে যাচ্ছে। ঠিক আছে, তো রোধাঙ্ক কমে যাচ্ছে, তো এখানে কি লিখবো? যে রো কমছে, তার মানে কি লিখবো? যে রোধের উষ্ণতা গুণাঙ্ক, রোধের উষ্ণতা গুণাঙ্ক যেটাকে আমি বলছি, উষ্ণতা গুণাঙ্ক যেটাকে আমরা আলফা বলছি, রোধের উষ্ণতা গুণাঙ্ক আলফা যেটাকে বলছি, সেটা হচ্ছে কি? দেখ, উষ্ণতা বাড়ালে রোধ যদি বাড়ে, তাহলে উষ্ণতা গুণাঙ্ককে আমি কি বলবো? পজিটিভ। উষ্ণতা বাড়ালে রোধ যদি বা রোধাঙ্ক যদি কমে, তার মানে আমি কি বলবো? যে ফাইনাল মাইনাস ইনিশিয়াল করলে কি আসবে? নেগেটিভ চলে আসবে না? উষ্ণতা বাড়ালে রোধ বা রোধাঙ্ক কমে যাচ্ছে, তাহলে আমি পরিবর্তন যদি বার করি, ফাইনাল মাইনাস ইনিশিয়াল করলে কি আসবে? নেগেটিভ। এখানে উষ্ণতা, এখানে রোধাঙ্ক তো কমছে, বাট খুব হালকা, মানে অল্প কমছে, মানে নেগেটিভ হবে কিন্তু খুব একটা বেশি নেগেটিভ হবে না। তুমি কি লিখবো? ক্ষুদ্র ঋণাত্মক, ক্ষুদ্র ঋণাত্মক, ঋণাত্মক তো হবে বাট খুব একটা বেশি নয়, ক্ষুদ্র ঋণাত্মক। মাইনাস দেখা যাবে হয়তো 0.0002 এরকম কিছু উত্তর আসছে। তাহলে আমরা দুটো পার্ট কমপ্লিট করলাম, একটা হচ্ছে পরিবাহী, পরিবাহী এবং অন্তরকের ধর্ম কিন্তু পুরোপুরি ভাবে উল্টো ধর্ম। ঠিক আছে, এই যে যে ডেটাগুলো লেখা আছে, ডেটাগুলো জাস্ট একটু খেয়াল রাখিস, খুব যে বেশি ইম্পর্টেন্ট তাও নয়। আমি লিখেছি অ্যাকচুয়ালি এগুলো এনসিইআরটি ডেটা, মানে যেটা একদম পুরোপুরি ভাবে অ্যাকিউরেট ডেটা। কিছু কিছু বইতে হয়তো মানে কোনো ডেটা আলাদা থাকতে পারে, বাট আমি যেটা লিখেছি এটা হচ্ছে এনসিইআরটির হিসাবেই লিখেছি। হ্যাঁ, হয়ে গেছে, ক্লিয়ার? এরপরে নেক্সট আমাদের হেডিং আসবে, সেটা হচ্ছে কি না, অর্ধ পরিবাহী। অর্ধ পরিবাহী নাম শুনে বোঝা যাচ্ছে যে ধর্মটা দুজনের মাঝামাঝি হবে, তাই না? একটা তো হচ্ছে কি পরিবাহী, একটা অন্তরক, এদের মাঝামাঝি ধর্ম বিশিষ্ট যেটা হবে, সেটা হবে কি না, অর্ধ পরিবাহী। তো হেডিং লিখবি অর্ধ পরিবাহী। 3 নম্বর, অর্ধ পরিবাহী। ঠিক আছে, অর্ধ পরিবাহী। তো দেখো, অর্ধ পরিবাহী বা সেমি কন্ডাক্টর অ্যাকচুয়ালি কি হচ্ছে, এখানটা আমরা লিখবো কি যে অর্ধ পরিবাহী বা সেমি কন্ডাক্টরের একটা যে ধর্ম যেগুলো হচ্ছে কি, যে এরা সাধারণ অবস্থায়, মানে যেটা রুম টেম্পারেচার বা আরো কম উষ্ণতাতে, এরা কিন্তু কোনো তড়িৎ পরিবহন করছে না, কোনো তড়িৎ পরিবহন করছে না, মানে অন্তরকের মতোই আচরণ করছে। কিন্তু এদের যদি আমি উষ্ণতা বাড়াই বা কোনোভাবে আলো ফেলি, মানে হালকা কিছু শক্তি বাইরের থেকে দিই,
তখনই এরা তড়িৎ পরিবহন করতে শুরু করছে। তার মানে কি, যে সাধারণ অবস্থাতে এদের মধ্যে কোনো কিন্তু সেরকম মুক্ত ইলেকট্রন নেই যে তড়িৎ পরিবহন করার মতো, কিন্তু উষ্ণতা বাড়ালে এরা কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে। এই জন্য এদেরকে আমরা কি বলছি, অর্ধ পরিবাহী, মানে না পুরোপুরি ভাবে পরিবাহী, না পুরোপুরি ভাবে অন্তরক। তো এখানে লিখবো কি, যে সাধারণ উষ্ণতায়, সাধারণ উষ্ণতায় এরকম লিখছি, যে সমস্ত পদার্থ, যে সমস্ত পদার্থ, যে সমস্ত পদার্থ সাধারণ উষ্ণতায়, সাধারণ উষ্ণতায় তড়িৎ পরিবহন করে না। দেখ, যদি আমি বলি যে 0 কেলভিন উষ্ণতাতে, 0 কেলভিন উষ্ণতায়, মানে যেটাকে আমরা পরম উষ্ণতা বলছি, সেক্ষেত্রে এই পদার্থটা একদম মানে কি বলবো, যে একদম পিওর ইনসুলেটর হিসাবে কাজ করবে, ঠিক আছে। মানে 0 কেলভিন উষ্ণতা মানে একদম, মানে ওর থেকে আর কম উষ্ণতা হয় কি, হয় না। 0 কেলভিন উষ্ণতায় কি হবে না, একদম কি বলবো, যে পিওর ইনসুলেটর, পিওর ইনসুলেটর মানে হচ্ছে পিওর ইনসুলেটরই লিখে দিচ্ছি, পিওর ইনসুলেটর হিসাবে কাজ করবে কি না 0 কেলভিন উষ্ণতায়। তাহলে যে সমস্ত পদার্থ সাধারণ উষ্ণতায় তড়িৎ পরিবহন করে না, কিন্তু কিন্তু উষ্ণতা বাড়ালে বা বা বাইরের থেকে, বা বাইরের থেকে কোনো শক্তি প্রদান করলে, বাইরের থেকে শক্তি বলতে কি, আমি আলো ফেলতে পারি, ঠিক আছে, শক্তি প্রদান করলে তড়িৎ পরিবহন করতে পারে, তড়িৎ পরিবহন করতে পারে। তাদেরকে আমরা কি বলছি না, অর্ধ পরিবাহী। ক্লিয়ার? তাদেরকে আমরা কি বলছি, অর্ধ পরিবাহী। বেশ, এদের এক্সাম্পল দেখ, অর্ধ পরিবাহী নিয়ে চ্যাপ্টারের নাম হচ্ছে কি, অর্ধ পরিবাহী এবং ইলেকট্রনিক্স। তো শুধু আমি সংজ্ঞার মধ্যে যে সব বুঝিয়ে দিতে পারবো তা নয়, এই শুধু অর্ধ পরিবাহী নিয়েই চ্যাপ্টার, তো একে নিয়ে আমরা ডিটেলসে পড়বো, কেন কি আমরা পরিবাহী নিয়ে অলরেডি পড়ে নিয়েছি কোথায়, তড়িৎ পরিবহন চ্যাপ্টারে কি কি হয়, ঠিক আছে। এবার অন্তরক, অন্তরক যেহেতু আমাদের কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টার, তো অন্তরক নিয়ে আমাদের বেশি কিছু বলার নেই এখানটায়। আমরা অর্ধ পরিবাহী নিয়ে এই চ্যাপ্টারে ডিটেলসে বলবো। তো কিছু উদাহরণ আপাতত লিখে নিচ্ছি। সিলিকন, জার্মেনিয়াম, ঠিক আছে, সিলিকন জার্মেনিয়াম। ক্লিয়ার? সিলিকনের হয় 14, জার্মেনিয়ামের হয় কত না, এর সঙ্গে 18 যোগ করে দে, 32 হয়ে যাবে, ঠিক আছে। সিলিকন জার্মেনিয়াম, এটা কিন্তু মানে মৌল হিসাবে বলেছি, তবে এর সঙ্গে অন্য কিছু মিশিয়ে বা কোনো যৌগিক সেমিকন্ডাক্টরও করা যেতে পারে, এটা হচ্ছে। বেশ, তো অর্ধপরিবাহী আমরা এইটুকু আপাতত বুঝতে পারছি সংজ্ঞা থেকে, যে এরা, এদের যে ধর্মটা, তড়িৎ পরিবহন ধর্মটা পরিবাহী এবং অন্তরকের মাঝামাঝি হবে। ক্লিয়ার? পরিবাহী এবং অন্তরকের মাঝামাঝি হবে। তো এখানে আমরা লিখবো কি, যে এদের টেম্পারেচার কোএফিসিয়েন্ট যেটা, যে উষ্ণতা যদি বাড়ে, উষ্ণতা বাড়লে কি হবে, উষ্ণতা বাড়লে কি হবে, উষ্ণতা বাড়লে এদের কিন্তু দেখ বলেছে, উষ্ণতা বাড়লে তড়িৎ পরিবহন করতে পারে, তড়িৎ পরিবহন করতে পারে মানে কি, তড়িৎ পরিবহন ক্ষমতা বাড়ছে, মানে তড়িৎ পরিবাহিতা বাড়ছে, তড়িৎ পরিবাহিতাঙ্ক বাড়ছে আমি বলতে পারি, মানে রোধাঙ্ক কমছে, হ্যাঁ কি না, রোধাঙ্ক কমছে। তো উষ্ণতা বাড়লে কি হবে না, রোধাঙ্ক কমে যাচ্ছে। আমরা যে রোধের উষ্ণতা গুণাঙ্ক বলছি, আমরা উষ্ণতা গুণাঙ্ক কিন্তু রোধ বা রোধাঙ্কের নিচ্ছি, পরিবাহিতাঙ্কের নয়। তাহলে উষ্ণতা বাড়লে কি হচ্ছে, রোধাঙ্ক কমে যাচ্ছে, কারণ কি তড়িৎ পরিবহন ক্ষমতা বাড়ছে। তাহলে উষ্ণতা বাড়লে রোধাঙ্ক কমে যাচ্ছে, মানে আলফাকে আমি কি বলবো, পজিটিভ না নেগেটিভ, নেগেটিভ। উষ্ণতা বাড়লে যদি রোধাঙ্ক কমে যায়, তাহলে আলফা কি হবে, নেগেটিভ। এটা কিন্তু একটু ভালো পরিমাণে নেগেটিভ হবে, যেটা কিন্তু অন্তরকে ছিল, যে নেগেটিভ হচ্ছে কিন্তু অল্প নেগেটিভ হচ্ছে। তাহলে তিনটে পদার্থের মধ্যে আলফা কার পজিটিভ হয়েছে, পরিবাহী, আলফা কার পজিটিভ হয়েছে, পরিবাহী। নেগেটিভ হয়েছে বাট অল্প নেগেটিভ হয়েছে অন্তরকের,
আর ভালোভাবে নেগেটিভ হচ্ছে কিন্তু অর্ধপরিবাহীর। বেশ ক্লিয়ার। এবারে আমরা কিন্তু এই চ্যাপ্টার নিয়ে কিন্তু ডিটেলসে পড়বো, অর্ধপরিবাহী নিয়ে ডিটেলসে আমরা পড়বো এক এক করে। ক্লিয়ার? এটুকু সবার ক্লিয়ার হয়েছে? লিখে নিয়েছিস সব? বলবি তাড়াতাড়ি। হয়ে গেছে? চলো এবারে তোদের যেটা আছে যে আহ হুম, আমি প্রথমে তোদের হচ্ছে এখানটায় প্রথমে বিশুদ্ধ বা স্বকীয় অর্ধপরিবাহী আছে, তারপরে কঠিন পদার্থের শক্তিপটি আছে। আচ্ছা, উম, এখানে একটা জিনিস লিখে নে, যে আমরা যে তিনটে লিখলাম একটা গ্রাফ করে নিচ্ছি, যেটা হচ্ছে কি যে উষ্ণতার সঙ্গে রোধের যে পরিবর্তন আমরা যদি গ্রাফ দিয়ে করি, তাহলে রোধ y অক্ষ বরাবর আর উষ্ণতা হচ্ছে x অক্ষ বরাবর একটা গ্রাফ করে দিচ্ছি। রোধ আর হচ্ছে কি উষ্ণতা, রোধ আর উষ্ণতা। তো যদি রোধ বাড়ে তাহলে সরি উষ্ণতা যদি বাড়ে তাহলে রোধ বেড়ে যাবে কার? পরিবাহীর ক্ষেত্রে। তো সমানুপাতিক ভাবে বেড়ে যাচ্ছে আপাতত, এটা হচ্ছে কি না এরকম করে পরিবাহী। সমানুপাতিক মানে কি বলতো? সরল রেখা আসবে। সমানুপাতিক মানে কি? সরল রেখা আসবে। ক্লিয়ার? এটা হলো কি না পরিবাহীর ক্ষেত্রে। আচ্ছা, অর্ধ পরিবাহীর ক্ষেত্রে কিরকম হচ্ছে? অর্ধ পরিবাহীর ক্ষেত্রে এরকম হচ্ছে, মানে উষ্ণতা বাড়লে রোধ আস্তে 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 কমে যাবে, এটা হচ্ছে কি অর্ধ পরিবাহী। বাস। আচ্ছা এবারে দেখ, তাহলে এটা তাহলে পরিবাহীর রোধ কিন্তু উষ্ণতার সাথে সমানুপাতিক ভাবে বেড়ে যাচ্ছে। আরেকটা জিনিস আমরা পড়ছি কি যে তোরা দেখেছিস যে কোনো সমযোজী বন্ধন কি হয় না, দুটো ইলেকট্রন নিয়ে জোড় গঠন করে সমযোজী বন্ধন হয়। বললাম যে ধরো এখানে একটা দুটো ইলেকট্রন নিয়ে কিন্তু একটা সমযোজী বন্ধন হচ্ছে কোভ্যালেন্ট বন্ড বা সমযোজী বন্ধন বলছি। সমযোজী বন্ধন বললাম এটা। আর এখানে চার সাইডে কিন্তু পরমাণু আছে, আমি জাস্ট বন্ধনটাকে দেখাচ্ছি। এবার ধরো উম, ধরো কোথাও ইলেকট্রনের মানে এই এই বন্ধন থেকে কোনো কারণে, দেখ আমি পুরো ক্লাস আঁকছি না, আপাতত এটুকু বলছি, সমযোজী বন্ধনের মধ্যে দুটো ইলেকট্রন আছে। এখন কোনো কারণে যদি এই ইলেকট্রনটা কি হয়, এখান থেকে বেরিয়ে চলে যায়, তাহলে এখানে কি হবে? একটা গ্যাপ তৈরি হয়ে যাবে। ইলেকট্রন যেখানে ছিল সেখানে একটা গ্যাপ তৈরি হয়ে যাবে। আচ্ছা, গ্যাপ তৈরি হয়ে গেলে ওই যে যেটা গ্যাপ তৈরি হলো ওটাকে আমরা কি বলছি? হোল, বা বাংলায় কি বলছি? গর্ত বলছে। দেখ এটাকে আমরা কি বলছি? হোল বলছি। আর এটা কিন্তু ইলেকট্রন আছে। তো যেটা হচ্ছে কি হোল যেটাকে বলছি, সেটা কিন্তু কি হলো যে ইলেকট্রনের ঘাটতি। হোল মানে কি? ইলেকট্রনের ঘাটতি হচ্ছে কোথায়? না, সমযোজী বন্ধনের মধ্যে ইলেকট্রনের ঘাটতি। ক্লিয়ার? এর দেখ, আমরা এটুকু জানি যে ইলেকট্রন একটা কি ঋণাত্মক আধান, ইলেকট্রন একটা ঋণাত্মক আধান। আর আমরা পড়েছি যে তড়িৎ প্রবাহ কোন দিকে হয় না, যেদিকে পজিটিভ চার্জের গতি, মানে ধনাত্মক আধানের গতির দিকটাকে আমরা কি বলি না, তড়িৎ প্রবাহের অভিমুখ। তো ইলেকট্রন একটা নেগেটিভ চার্জ, ইলেকট্রন যদি এদিকে যায়, ইলেকট্রনের যদি গতি এদিকে হয়, তাহলে আমি কারেন্ট কোন দিকে বলবো? কারেন্ট বলবো উল্টো দিকে, কারেন্ট বলবো উল্টো দিকে। ঠিক আছে, এটা হলো। আচ্ছা, আমি যদি বলি যে হোল, হোল যেদিকে যাচ্ছে এটা ধরো হচ্ছে কি হোল। হোল যদি হোল এদিকে যাচ্ছে মানে কি? হোল মানে কি? ইলেকট্রনের ঘাটতি। ইলেকট্রনের ঘাটতি মানে কি? পজিটিভ। নেগেটিভের ডেফিসিয়েন্সি মানে কি? পজিটিভ। তো হোল মানে আমি কিন্তু বলবো কি অ্যাকচুয়ালি এটা কিন্তু পজিটিভ। তো হোল এই দিকে যাচ্ছে মানে কি? ইলেকট্রনের ঘাটতি। সেই তোরা এরকম দেখেছিস না যে ধরো এই এইখানে কেউ ধরো হচ্ছে কি মাটি কাটছে, কেউ ধরো কোদাল দিয়ে মাটি কাটছে। তো কি হতে পারে? কোদাল দিয়ে ধরো মাটি কাটছে, কি করলো? এখানে এক কোপ মারলো, ঠিক আছে, এদিকে দেখো, এখানটায় এক কোপ মারলো, এই জায়গাটা হচ্ছে কি হলো একটু নিচু হলো, মাটিটাকে এখানটায় রাখলো। ক্লিয়ার? মাটিটাকে কি হলো পেছনে রাখলো। আবার এখানটায় এক কোপ মারলো, মেরে
ওই মাটিটাকে নিয়ে পেছনের জায়গাটাকে ফিল আপ করলো। তো আমি ভাবছি কি যে যে এই যে যে এই যে যে গর্তটা কি হচ্ছে, হ্যাঁ গর্তটা কি হচ্ছে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, মানে এরকম মাটি কাটছে, ধরো এক কোপ মারলো মাটিটাকে পেছনে রাখলো, আবার এক কোপ মারলো ওই মাটিটাকে পেছনের যে গর্ত হয়েছিল সেখানটা রাখলো। তার মানে আমি কি বলতে পারি, মাটিটাকে যদি আমি ইলেকট্রন ভাবি তাহলে গর্তটা হচ্ছে কি হোল। তাহলে মাটি পেছনের দিকে যাচ্ছে মানে ইলেকট্রন পেছনের দিকে যাচ্ছে, মানে তার ডেফিসিয়েন্সি মানে গর্ত যেটা হোল সেটা কি হচ্ছে সামনের দিকে যাচ্ছে। তো দেখ, ইলেকট্রন যদি ইলেকট্রন যদি এদিকে যায় তাহলে আমি বলবো কি যে ইলেকট্রনের যে ডেফিসিয়েন্সি হোল, হোল হচ্ছে কি তার অপোজিট দিকে যাচ্ছে এরকম। আর হোল যেদিকে যায় আমরা বলবো কারেন্ট সেদিকেই যাবে, কেন কি হোল মানেই ইলেকট্রনের ডেফিসিয়েন্সি হচ্ছে। ক্লিয়ার? তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বলবে যে এরকমটা তো আমরা তড়িৎ প্রবাহ চ্যাপ্টার শুনিনি, কেন কি তড়িৎ প্রবাহ চ্যাপ্টারে আমরা পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ পরিবহন পড়েছি। ওখানে ওরকম কিন্তু যে বন্ধন হয়ে আছে, একটা বন্ধন থেকে ইলেকট্রন ছেড়ে বেরিয়ে যাবে সেখানটায় গ্যাপ তৈরি হবে ওরকমটা কিছু নয়। সেখানে ছিল কি মুক্ত ইলেকট্রন, ইলেকট্রন ওই ইলেকট্রন যেদিকে খুশি যেতে পারে। ক্লিয়ার? কিন্তু এখানে হচ্ছে কি, এখানে হচ্ছে অর্ধ পরিবাহীর মধ্যে যে বন্ধন গঠন হয়েছে সেই বন্ধনের ইলেকট্রন ছেড়ে বেরিয়ে গেছে, ফলে সেখানে একটা হোল তৈরি হয়েছে। আমরা সেটা নিয়ে আলোচনা করছি, এগুলো কিন্তু পরিবাহীর মধ্যে নয়। তার মানে পরিবাহিতে তড়িৎ পরিবহন করে কে, কেবলমাত্র মুক্ত ইলেকট্রন। পরিবাহিতে তড়িৎ পরিবহন করে কে, কেবলমাত্র মুক্ত ইলেকট্রন। অর্ধপরিবাহিত অর্ধপরিবাহিত হচ্ছে অন্তরকে তো তড়িৎ পরিবহনের কোনো ব্যাপারই নেই। অর্ধপরিবাহিতে তড়িৎ পরিবহন করবে কে না, এই যে যে ইলেকট্রন এবং হোল দুজনে দুজনে মিলেই করবে। ক্লিয়ার? তো আমরা যখন অর্ধপরিবাহীর কোনো কারেন্টের ক্যালকুলেশন করব তাহলে আমাদের কিন্তু দুটো কারেন্ট একসঙ্গে নিতে হবে, একটা ইলেকট্রন প্রবাহের জন্য যে কারেন্ট আর একটা হোল প্রবাহের জন্য যে কারেন্ট। বোঝা গেল কিনা? আর আমরা দেখেছি ইলেকট্রন প্রবাহের জন্য কারেন্ট যেদিকে হবে হোল প্রবাহের জন্য কারেন্টও সেদিকে হচ্ছে। কেন? কেন কি দেখ, ইলেকট্রন যদি এদিকে যায় তাহলে ইলেকট্রনের ঘাটতি কোন দিকে যাবে, পেছনের দিকে। তার মানে ইলেকট্রনের জন্য কারেন্ট যেদিকে হচ্ছে হোলের জন্য কারেন্ট সেদিকে হচ্ছে। বেশ, এগুলো আমরা ডিটেলসে আসবো। এই জন্য তোরা লিখবি যে হোল বলে হচ্ছে কি লিখবি, যে হেডিং লিখবি, হোল বলে হেডিং লিখবি। ঠিক আছে? হোল বলে হেডিং লিখ, তারপরে আমি বাকিটা বলছি। হোল বলে হেডিং লিখবি, ইংরেজিতেও লেখে বাংলায়ও লেখে। ঠিক আছে? হোল লেখ। পরমাণুর পরমাণুর বন্ধন থেকে কোনো ইলেকট্রন বিচ্ছিন্ন হলে, পরমাণুর বন্ধন থেকে কোনো ইলেকট্রন বিচ্ছিন্ন হলে, পরমাণুর বন্ধন থেকে কোনো ইলেকট্রন বিচ্ছিন্ন হলে, হয়েছে, পরমাণুর বন্ধন থেকে কোনো ইলেকট্রন বিচ্ছিন্ন হলে ওই অবস্থানে যে শূন্যস্থানের সৃষ্টি হয়, ওই অবস্থানে যে শূন্যস্থানের সৃষ্টি হয়, ওই অবস্থানে যে শূন্যস্থানের সৃষ্টি হয় তাকে তাকে হোল বা গর্ত বলা হয়। তাকে হোল বা গর্ত বলা হয়। তাকে হোল বা গর্ত বলা হয়। ক্লিয়ার? লেখ এর কার্যকর আধান হলো প্লাস ই। এর কার্যকর আধান হলো প্লাস ই, যদিও এটি কোনো বাস্তব কণিকা নয়। তো তাহলে কি বলা হচ্ছে, হোল কিন্তু কোনো বাস্তব কণিক, যেমন যেমন ইলেকট্রন একটা কণা, ইলেকট্রনের ভর আছে, আধান আছে। হোল কিন্তু ওরকম কোনো বাস্তব কোনো কণা নয়। হোল হচ্ছে কি মানে ইলেকট্রনের ঘাটতি। ঘাটতি মানে কি, ওখানে কিছু নেই, ওখানে আদৌ কিছু নেই। তো আমরা এর মানে কার্যকর আধান কি বলছি, পজিটিভ। আচ্ছা, যদি বলে যে কার্যকর ভর কার বেশি, হোলের বেশি না ইলেকট্রনের বেশি, দেখ এখানে আমরা ওই রকম ভাবে বলছি যে কার্যকর ভর যেটা। আচ্ছা, আর কিছু লেখ, কার্যকর ভর আমি পরে লিখছি। আর কিছু লেখ যে ইলেকট্রনের গতি যেদিকে হয় হোলের গতি তার উল্টো দিকে। লেখ ইলেকট্রনের গতি যেদিকে হয়, ইলেকট্রনের গতি যেদিকে হয়
ইলেকট্রনের গতি যেদিকে হয়, ইলেকট্রনের গতি যেদিকে হয়, হোলের গতি তার বিপরীতে হয়। অবশ্যই তার বিপরীতে হয়, হোলের গতি তার বিপরীতে হয়। ইলেকট্রনের গতি যেদিকে হয়, হোলের গতি তার বিপরীত দিকে হয়, এবং 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 দুজনের জন্য তড়িৎ প্রবাহ একই দিকে হয়। দুজনের জন্য তড়িৎ প্রবাহ একই দিকে হয়। দুজনের জন্য তড়িৎ প্রবাহ একই দিকে হয়। ইলেকট্রনের গতি যেদিকে হয়, হোলের গতি তার বিপরীত দিকে হয়, এবং দুজনের জন্য তড়িৎ প্রবাহ একই দিকে হয়। এবারে কি করবে, এই যে সাইডে যে ছবিটা আঁকা আছে না, এই যে ছবিটা, এইটা, এই ছবিটা, এই ছবিটা পুরোটা আঁকবি। আঁকার পরে লিখবি যে অর্ধপরিবাহীতে মোট তড়িৎ প্রবাহ, আমি কিভাবে লিখবো, অর্ধপরিবাহীতে মোট তড়িৎ প্রবাহ সমান লিখবো আই ই প্লাস আই এইচ, মানে ইলেকট্রনের জন্য কারেন্ট প্লাস হোলের জন্য কারেন্ট। এখন যেগুলো চলছে এগুলো কিন্তু মানে বেসিক জিনিস, যেগুলো যে কেন কি হচ্ছে, এইগুলো যদি না ঠিকঠাক হয় তাহলে কিন্তু আমরা পিএন জাংশন ডায়োড বা যেগুলো আছে সেগুলোতে কিন্তু সমস্যা হবে। ঠিক আছে, এখানে কিরকম দেখাবি যে ইলেকট্রন এই যে বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে, ক্লিয়ার? মানে কি, অ্যাকচুয়ালি দেখ, ইলেকট্রন বাম দিক থেকে ডান দিকে কেন যাচ্ছে, কেন কি অলরেডি এখানে একটা হোল আছে আগে থেকে, কোনো কারণে ওকে ফিল আপ করার জন্য ইলেকট্রন এখানে যাচ্ছে। তো ইলেকট্রন যখন এখানে চলে আসবে তখন হোল কি হবে, এখানে চলে আসবে। মানে ইলেকট্রন বাম সাইড থেকে ডান সাইডে গেল, তাহলে ইলেকট্রনের গতি কোন দিকে, বাম দিক থেকে ডান দিকে। কেন গেছে ইলেকট্রন এখানে, কেন কি এখানে একটা গ্যাপ আছে, ওটাকে ফিল আপ করার জন্য গেছে। ক্লিয়ার? আচ্ছা, তো এখানে যখন ফিল আপ হয়ে গেল, তাহলে এখানে তখন কি হবে, গ্যাপ হয়ে যাবে। এই জায়গাটাতে চলে আসবে কি, হোল হচ্ছে কি ডান দিক থেকে বাম দিকে চলে আসছে, এরকম হচ্ছে ব্যাপার। আমি এই জন্য এখানে লিখেছি এরকম করে যে ইলেকট্রন এদিক থেকে এদিকে গেলে হোল এদিক থেকে এদিকে আসছে। আর কারেন্ট হচ্ছে কোন দিকে না, ইলেকট্রন যেহেতু নেগেটিভ চার্জ বাম দিক থেকে ডান দিকে গেছে, মানে কারেন্ট হয়েছে কোন দিকে, উল্টো দিকে। আর হোল যেহেতু কি হচ্ছে ইলেকট্রনের ঘাটতি, মানে কি পজিটিভ, পজিটিভ যেদিকে যায় তার জন্য কারেন্ট হয় কি উল্টো দিকে, কারেন্ট হয় একই দিকে। তাহলে দুটো কারেন্ট হচ্ছে এখানে, কিসের জন্য, তাহলে অর্ধপরিবাহীতে আধান বাহক কে কে হচ্ছে, অর্ধপরিবাহীতে অর্ধপরিবাহীতে আধান বাহক কে কে হচ্ছে, ইলেকট্রন এবং হোল দুজনে। ক্লিয়ার? তাহলে কি লিখবি, নোট বলে লেখ, অর্ধপরিবাহীতে আধান বাহক হলো ইলেকট্রন এবং হোল দুজনে। অর্ধপরিবাহীতে আধান বাহক হলো ইলেকট্রন এবং হোল দুজনেই। অর্ধপরিবাহীতে আধান বাহক হলো ইলেকট্রন এবং হোল দুজনেই। অর্ধপরিবাহীতে আধান বাহক হলো ইলেকট্রন এবং হোল দুজনেই। কিন্তু কিন্তু পরিবাহীতে কিন্তু পরিবাহীতে কিন্তু পরিবাহীতে আধান বাহক আধান বাহক অর্থাৎ তড়িৎ পরিবহন করে। কিন্তু পরিবাহীতে আধান বাহক অর্থাৎ তড়িৎ পরিবহন করে কেবলমাত্র মুক্ত ইলেকট্রন, কেবলমাত্র মুক্ত ইলেকট্রন। ঠিক আছে, কেবলমাত্র মুক্ত ইলেকট্রন। তাহলে আমরা এখানে লিখেছি কি যে অর্ধপরিবাহীতে অর্ধপরিবাহীতে আধান বাহক হচ্ছে কি ইলেকট্রন এবং হোল দুজনেই। ইলেকট্রনের হোল মানে কি ইলেকট্রনের ঘাটতি। আর পরিবাহীতে তড়িৎ পরিবহন করছে কে, মুক্ত ইলেকট্রন, কেবলমাত্র মুক্ত ইলেকট্রন। কেন কি পরিবাহীতে ওরকম কোনো বন্ধন ভেঙে, মানে বন্ধনের থেকে ইলেকট্রন বেরিয়ে গিয়ে গ্যাপ তৈরি হচ্ছে, ওরকম কিছু হচ্ছে না। ক্লিয়ার? এবার দেখ, যদি বলা হয় যে
কে বেশি ভারী, ইলেকট্রন না হোল? এখানে ভারী মানে আমরা এরকম বলছি না যে আহ, দেখ ভারী মানে ওরকম বলছি না যে যার ভর বেশি। অ্যাকচুয়ালি কি হচ্ছে, কে কে বেশি গতিবেগে গতিশীল তার উপরে ডিপেন্ড করে বলা হচ্ছে। যদি বলি যে ইলেকট্রন এবং হোলের মধ্যে কার গতিবেগ বেশি, আমরা বলছি কি ইলেকট্রনের গতিবেগ বেশি। মানে দেখ, ইলেকট্রন যাবে তারপরেই না হোল আসবে, কি না? ইলেকট্রন যাবে তারপরেই না হোল আসবে। এই যেহেতু গতিবেগের উপর আমরা বলছি যে যে ভিই ভিই গ্রেটার দেন ভি হোল, মানে কি? মানে ইলেকট্রনের গতিবেগটা হোলের গতিবেগের থেকে বেশি হচ্ছে। ইলেকট্রন গতিশীল হবে তবে গিয়ে ওই জায়গায় গ্যাপ হবে, তবে গিয়ে হোল যাবে, তাই না? তো এই জন্য আমরা বলছি কি যে মাস অফ ইলেকট্রন ইজ লেস দেন মাস অফ হোল। এটাকে আমরা বলছি কি কার্যকর ভর। কার্যকর ভর আমরা কোথা থেকে বলছি, যে চার্জ ক্যারিয়ারের গতিবেগের উপর নির্ভর করে আমরা বলছি, ঠিক না? তো কি বলবো, কার্যকর ভর আমরা কি হিসাবে বলছি, যে বাহকের আধান বাহক কে কে, ইলেকট্রন আর হোল। আধান বাহকের গতি বেশি হলে তার কার্যকর ভর কি ধরবো, কম ধরা হয়। অবশ্যই। কে জোরে গতিশীল হয়, যে হালকা। কে জোরে গতিশীল হয়, যে হালকা। হয়েছে। আচ্ছা, আমরা যে অর্ধ পরিবাহীর কথা বলছি, দেখ আমরা পর্যায় সারণী যদি বলি, পর্যায় সারণীতে আমরা পর্যায় সারণী একদম বাম দিকে, পর্যায় সারণীর একদম বাম দিকে কোনগুলো থাকে, ধাতু, ক্ষার ধাতু, ক্ষারীয় মৃত্তিকা ধাতু। পর্যায় সারণী 1 নম্বর শ্রেণী, 2 নম্বর শ্রেণী, ঠিক আছে। আর একদম ডান দিকে কারা থাকে, অধাতু। ডান দিকে হচ্ছে কি পি ব্লক গুলোই থাকে। ওই পি ব্লকের মধ্যে তোরা দেখেছিস যেটা হচ্ছে 14 গ্রুপ, গ্রুপ নাম্বার 14, যেটা গ্রুপ নাম্বার 14 এ কারা কারা থাকে, 14 এটা গ্রুপ হচ্ছে। সেই 14 গ্রুপে আমি যদি বলি, সেখানে থাকছে কি কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, এরকম টাইপের কিছু থাকছে। আর 14 নম্বর গ্রুপের একটা বৈশিষ্ট্য হচ্ছে কি, এর বাইরের কক্ষে 4টে ইলেকট্রন থাকবে। কটা থাকবে, 4টে। আমি যদি দেখি কার্বন, কার্বনের দেখ, কার্বনের কটা হচ্ছে, কার্বনের 6টা। কার্বনের 6টা, ওপরে তো 12, আমার ওপরে নিচ্ছি না কেন কি আমার ইলেকট্রন বিন্যাস লাগবে। ঠিক আছে, আমি লিখে রাখছি। সিলিকনের হচ্ছে কি, সিলিকনের হচ্ছে 14, সিলিকনের কিন্তু 14, হ্যাঁ সিলিকনের 14। আর হচ্ছে কি না জার্মেনিয়ামের হচ্ছে কত না 32। অ্যাকচুয়ালি সিলিকন 14 মানে সিলিকনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে কি 14, আর জার্মেনিয়ামের হচ্ছে কত 32। যদি আমি এদের ইলেকট্রন বিন্যাস দেখাই, মনে আছে ইলেকট্রন বিন্যাস কার্বনের, দেখ কার্বনের যদি আমি ইলেকট্রন বিন্যাস দেখাই, এটা হয়ে যাবে কত 1s2, 2s2, 2p, কটা হবে, 4টে হয়ে গেছে, আর দুটো বাকি, ঠিক আছে, 2p2 হলো। আচ্ছা, তারপরে হচ্ছে কত 14 সিলিকন, এর ইলেকট্রন বিন্যাস কি হচ্ছে, দেখ 1s2, 2s2, 2p6, 3s2, 3p2, দেখ হয়েছে 14। ক্লিয়ার? আচ্ছা, যদি আমি জার্মেনিয়ামের করি, জার্মেনিয়ামের তাহলে সব ঠিক থাকবে, লাস্টে আসবে 4s2, 4p2, 4s2, 4p2, লাস্ট যেটা হচ্ছে 4s2, 4p2 হচ্ছে। ক্লিয়ার? তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে যে যারা অর্ধ পরিবাহী বলছি, মানে সিলিকন বা জার্মেনিয়াম, তাদের বাইরের কক্ষে কি হচ্ছে 4টে ইলেকট্রন। এবার দেখ, আমরা সাধারণত এটা বলি যে বাইরের কক্ষে যদি একটা ইলেকট্রন বা দুটো ইলেকট্রন হয়, তাহলে ছেড়ে দেওয়ার চান্স বেশি, মানে ধাতু হতে পারে। যদি বাইরের কক্ষে 6টা হয় বা 7টা হয়, তাহলে 8টা করার চেষ্টা করবে, মানে ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা বেশি।
মানে ধাতু হবে কখন, যদি বাইরের কক্ষে একটা দুটো ইলেকট্রন থাকে। অধাতু হবে কখন, যখন বাইরের কক্ষে 6টা 7টা ইলেকট্রন থাকবে। কিন্তু এ তো 4 আছে, 4 আছে মানে কি, যদি বাইরের কক্ষ পুরো খালি করতে হয় তাহলে 4টে ছাড়তে হবে, আর যদি পুরো ফিল আপ করতে হয় তাহলে 4টে নিতে হবে। তো এটা কিন্তু মানে সম্ভব নয় যে 4টে ছেড়ে দেওয়া বা 4টে নেওয়া। এই জন্য এরা কি করবে, সমযোজী বন্ধন গঠন করবে। কারা সমযোজী বন্ধন গঠন করে, হয় দুজন ধাতু মধ্যে হতে পারে, অথবা দুজন অধাতুর মধ্যে হতে পারে সমযোজী বন্ধন। আর হচ্ছে তড়িৎযোজী বন্ধন কাদের মধ্যে হয়, একটা ধাতু একটা অধাতু, ঠিক আছে, কিছু কেমিস্ট্রি পার্টে যাচ্ছে। তো এরা কিন্তু সমযোজী বন্ধন গঠন করবে। আমরা এখানে যেটা বলছি সেটা হচ্ছে কি, যে এরা যে কেলাস গঠন করছে, কেলাস, তোদের কঠিন পদার্থ পড়া হয়েছে কেমিস্ট্রিতে, যে কেলাস, কেলাস আকার গঠন। কেলাস বলতে কি একটা নির্দিষ্ট প্যাটার্ন থাকবে, কেলাস বলতে কি একটা নির্দিষ্ট প্যাটার্ন থাকবে। সেই কেলাস যে গঠন আমরা করছি, সেই কেলাসের মধ্যে এরা যখন কেলাস গঠন করছে তাদের এনার্জি ব্যান্ড কি রকম হচ্ছে সেটা আমরা দেখব। ক্লিয়ার? এখন আমাদের হেডিং আসবে যে কঠিন পদার্থের, হেডিং লেখ কঠিন পদার্থের শক্তিপটি, হেডিং লেখ কঠিন পদার্থের শক্তিপটি। এটা লিখতে পারিস কেউ চাইলে, এটা আমাদের আবার আসবে, কঠিন পদার্থের শক্তিপটি বলে আমরা হেডিং লিখছি, ঠিক আছে, কঠিন পদার্থের শক্তিপটি, কঠিন পদার্থের শক্তিপটি, এনার্জি ব্যান্ড যাকে বলছে, ঠিক আছে, এনার্জি ব্যান্ড, ঠিক আছে, এনার্জি ব্যান্ড, এনার্জি ব্যান্ড। অ্যাকচুয়ালি দেখ, এনার্জি ব্যান্ড কেন বলছি, আমরা আপাতত পরমাণু চ্যাপ্টার যেটা পড়েছি, সেই পরমাণু চ্যাপ্টারে আমরা কি পড়েছি, যদি আমি একটা পরমাণু দেখি, তার প্রথম কক্ষপথের যে ইলেকট্রন, তার যে শক্তি, সেটা তো ফিক্সড সবসময়ের জন্য। বোরের থিওরি, তাই না, বোরের তত্ত্ব ছিল না, যে কোনো কক্ষপথে ইলেকট্রন যদি আবর্তন করে তার শক্তি কি থাকে, ধ্রুবক থাকে, তার সেটা শক্তি ছাড়ে না বা শক্তি গ্রহণও করে না। কেবলমাত্র একটা স্তর থেকে আরেকটা স্তরে যদি ট্রানজিশন হয় তখন শক্তি গ্রহণ বর্জন করতে পারে। আর যখন একটা কক্ষপথে ইলেকট্রন ঘুরছে তখন কিন্তু তার শক্তি কিন্তু ফিক্সড আছে। ক্লিয়ার? তো আমি এখানটায় বলছি, ধরো কোন একটা সিঙ্গেল অ্যাটম, ধরো আমি এখানে লিখছি কি, যে আমি না সিলিকন নিচ্ছি, সিলিকন, সিলিকন 14, এটা কি নিলাম, সিঙ্গেল অ্যাটম একটা দেখাচ্ছি। সিঙ্গেল অ্যাটম মানে কি, সিঙ্গেল অ্যাটম বা আইসোলেটেড অ্যাটমও বলতে পারিস, সিঙ্গেল অ্যাটম বা আইসোলেটেড। আইসোলেটেড মানে কি, একা, আইসোলেটেড বলতে কি একা আছে, একা একটাই সিলিকন যদি আমি বলি, তাহলে সেক্ষেত্রে আমি কিরকম দেখাচ্ছি দেখ, এখানে লিখে নিচ্ছি 1s2 2s2 2p6 3s2 3p2। কি হবে শোন, প্রথম কক্ষপথে কটা ইলেকট্রন, এটা যদি বলি আমি n=1, কটা ইলেকট্রন, দুটো, প্রথম কক্ষপথে কটা, দুটো, 1s। এক নম্বর কক্ষপথে মোট কটা, দুটো আছে, দুটো ইলেকট্রন লিখলাম। আচ্ছা, 2 নম্বর কক্ষপথে, 2 নম্বর কক্ষ বলতে বলতে কি 2s2 2p6, 2s2 2p6, তাহলে মোট কটা ইলেকট্রন হলো, 8টা। তাহলে 2 নম্বর কক্ষপথে মোট 8টা, 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে, 2 নম্বর কক্ষপথে। আচ্ছা, 3 নম্বর কক্ষপথে বলছি, 3 নম্বর কক্ষপথে কটা হচ্ছে, 4টে, 3 হচ্ছে 3, এটা হচ্ছে কি 4টে ইলেকট্রন আছে এখানে 3 নম্বর কক্ষপথে। আমরা এরকম করে দেখছি, এর যে আমি এনার্জি প্রোফাইল যেটা, সেটা আমি এরকম করে দেখাতে পারি যে সিলিকনের 1 নম্বর কক্ষপথে দুটো, 2 নম্বর কক্ষপথে চার, 2 নম্বর কক্ষপথে 8টা এবং 3 নম্বর কক্ষপথে 4টে, 4টে ইলেকট্রন আছে, ঠিক না? দেখ, আমি যদি বলি বন্ধন গঠন করে কোন কক্ষপথের ইলেকট্রন, লাস্টের যে কক্ষপথ, লাস্টের কক্ষপথের ইলেকট্রন গুলোই তো বন্ধন গঠন করে, নাকি আমি যদি বলি এটা একটা পরমাণু আছে, এর প্রথম কক্ষপথে দুটো, দ্বিতীয় কক্ষপথে 8টা আছে এখানে, তৃতীয় কক্ষপথে 4টে, আমি যদি বলি এই পরমাণুটা অন্য কোনো একটা পরমাণুর সাথে বন্ধন গঠন করবে, তুই কার সঙ্গে, লুইস ডট গঠন তো ক্লাস 10-এ শিখেছিস, কার সঙ্গে হবে, জাম্প করে কি 2 আর 1 এসে ঢুকে যাবে, নাকি বাইরের গুলোকে নেবে, বাইরের গুলোকে নেবে, তাই না, বাইরের গুলোকে নেবে। এই জন্য তো আমরা বলি বাইরের কক্ষপথকে কি বলি, যোজ্যতা কক্ষপথ, কেমিস্ট্রিতে পড়েছিস, যোজ্যতা কক্ষপথ, ভ্যালেন্স শেল, ইংরেজি কি,
ভ্যালেন্সের যোজ্যতা কক্ষ, ঠিক না, যোজ্যতা কক্ষ। কিন্তু এখানে আমরা হেডিং লিখেছি কি ব্যান্ড, ব্যান্ড মানে কি পটি, কক্ষ মানে কি একটা, কক্ষ মানে দেখ, কক্ষ মানে একটা হচ্ছে, আচ্ছা ব্যান্ড মানে কি পটি হচ্ছে, পটি বলতে কি অনেকগুলো একসঙ্গে থাকবে, কোনো জিনিসের পটি বলতে কি একটা একটা জায়গা জুড়ে থাকবে, এতটা জায়গা জুড়ে ধরো অনেকগুলো শক্তি স্তর হচ্ছে, তাকে আমরা কি বলছি ব্যান্ড বলছি বা পটি বলছি। এখন ব্যান্ড কেন হবে, দেখ একটা যদি পরমাণু হয় তাহলে এরকম হচ্ছে, কিন্তু আমি যখন সিলিকনের কেলাস তৈরি করব, সিলিকন, তখন অনেকগুলো সিলিকনের পরমাণু আসবে, কাছাকাছি আসবে, দেখা গেল এখানে আর একটা সিলিকন পরমাণু এসছে, এখানে এসছে, এখানে আরো একটা সিলিকন পরমাণু, তো দেখ তার 1 নম্বর কক্ষপথ, 2 নম্বর কক্ষপথ, 3 নম্বর কক্ষপথ, এটার 1 নম্বর কক্ষপথ, 2 নম্বর কক্ষপথ, 3 নম্বর কক্ষপথ, এখানে আবার একটা সিলিকন আছে, এটা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, এরকম করে কি হচ্ছে অসংখ্য সিলিকন পরমাণু কিন্তু কাছাকাছি এসছে। একা হলে সিলিকন, কোনো একটা পরমাণু, সিলিকন কেন, যে কোনো পরমাণু একা হলে তার 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, আমি বলছি কি একটা প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর। কিন্তু যখন কোনো কঠিন পদার্থের কেলাস তৈরি হচ্ছে তখন কিন্তু পরমাণুগুলো কিন্তু খুব কাছাকাছি এসছে, আর কাছাকাছি যদি পরমাণুগুলো আসে তাহলে একজনের 1 নম্বর শক্তি স্তর অন্য একটার 1 নম্বর শক্তি স্তর আরো একটার 1 নম্বর শক্তি স্তর পরস্পরের সঙ্গে ইন্টারাক্ট করবে কি করবে না, করবে, অবশ্যই করবে, কেন কি কাছাকাছি চলে এসছে, এর 1 নম্বর, এর 1 নম্বর, এর 1 নম্বর, বল সবার শক্তি একই হবে কিনা। আমি যদি বলি হাইড্রোজেনের 1 নম্বর কক্ষপথের শক্তি কত না -13.6 ইলেকট্রন ভোল্ট, যদি আমি 10টা হাইড্রোজেন পরমাণুই নিই সবারই 1 নম্বর কক্ষপথের শক্তি কি হবে -13.6 ইলেকট্রন ভোল্ট, কারণ কি পরমাণু তো চেঞ্জ হচ্ছে না। কিন্তু ওই হাইড্রোজেন গুলোকে যদি আমি কাছাকাছি নিয়ে আসি তখন কিন্তু তাদের ওই 1 নম্বর কক্ষপথের শক্তিগুলো কিন্তু একটু হালকা ওপর নিচ হতে পারে, হালকা উপর নিচ হতে পারে কেন, কেন কি এদের মধ্যে বিকর্ষণ একটা হবে, কারোর শক্তি কিছু বেড়ে যেতে পারে, কারোর শক্তি কিছু কমে যেতে পারে, একটা রেঞ্জের মধ্যে থাকবে, ওই রেঞ্জটাকে আমরা কি বলছি ব্যান্ড বলছি। মানে আমি যদি বলি সিলিকনের 1 নম্বর কক্ষপথের, এটার এই সিলিকনের 1 নম্বর কক্ষপথ, এই সিলিকনের 1 নম্বর কক্ষপথ, এই সিলিকনের 1 নম্বর কক্ষপথ, সবার 1 নম্বর কক্ষপথ, আমি যদি 10টা সিলিকন পরমাণু নিই, নিয়ে কেলাস গঠন করতে চাই, তাহলে 1 নম্বরের এই যে যে আমি একটা লাইন টেনেছি তখন কি একটা লাইন থাকবে না 10টা লাইন থাকবে, 10টা লাইন থাকবে, মানে 1 নম্বরের 10টা লাইন থাকবে, তাদের মধ্যে ইলেকট্রন থাকবে সবাই, ঠিক আছে। আচ্ছা 2 নম্বরে, 2 নম্বরে, 2 নম্বরে বল, 2 নম্বরে আমি যদি বলি যে এখানে 2 নম্বরে কটা থাকবে 10, 2 নম্বরে না 10টা লাইনই থাকবে, 2 নম্বর কক্ষপথেরও 10টা লাইন থাকবে, ক্লিয়ার, 2 নম্বর কক্ষপথেও কিন্তু 10টা লাইন থাকবে। আচ্ছা 3 নম্বর কক্ষপথেরও 10টা লাইন থাকবে, ঠিক। এবারে কথা হচ্ছে যে এখানে যেমন আমরা দেখছি এই একটা পরমাণুর প্রথম কক্ষপথ পুরো ফিল আপ আছে, দ্বিতীয় কক্ষপথ পুরো ফিল আপ আছে, কিন্তু তৃতীয় কক্ষপথ পুরো ফিল আপ নেই, তৃতীয় কক্ষপথে কিন্তু আরো ধরতে পারতো, হ্যাঁ কি না, তৃতীয় কক্ষপথে কিন্তু আরো ধরতে পারতো, ফিল আপ কিন্তু নেই। আচ্ছা, তো প্রথম কক্ষপথ তো ফিল আপ পুরো হয়ে গেছে, দ্বিতীয় কক্ষপথ ফিল আপ হয়ে গেছে, আমাদের কিন্তু নজর কোথায় তৃতীয় কক্ষপথে, মানে যেটা লাস্ট একদম, ক্লিয়ার, যেটা লাস্ট একদম, বেশ। তৃতীয় কক্ষপথে কি হচ্ছে দেখ, লাস্ট যেটা হচ্ছে সেই তৃতীয় কক্ষপথের একটা, দেখ আমি কিছু তোদের রিজিয়ন বলে দিচ্ছি, সেই রিজিয়নটা এখানে অত ডিটেলসে নেই, বাট আমি চেষ্টা করছি যে শর্টে কিভাবে বলা যায়, যেটা ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ড হচ্ছে। আমি দেখ এটা বোঝা গেছে, ধরো আমি যদি বলি যে কোনো পরমাণু মানে এই যে যে সিলিকন বা জার্মেনিয়াম, এরা দুজন যখন কেলাস গঠন করছে এদের কয়েকটা রিজিয়ন হচ্ছে, আমি বলছি যে ধরো 10 অ্যাংস্ট্রোম রিজিয়ন, মানে ডিস্টেন্স যেটা, মানে ডিস্টেন্সটা দুটো পরমাণুর মধ্যে 10 অ্যাংস্ট্রোম প্রায়, রিজন এ বলে দিলাম। রিজন বি বলছি আমি, লিখবি না এগুলো, ঠিক আছে। রিজন বি বলছে কি ডিস্টেন্সটা ধরো একটু কম হলো 8 অ্যাংস্ট্রোম, কত হলো 8 অ্যাংস্ট্রোম, লিখবি না কিছু, শুধু শোন ভালো করে, 8 অ্যাংস্ট্রোম। দেন দেন আমি ধরো বললাম যে আরো কমাচ্ছি, রিজন বি, সরি সি বলছি, এখানে ডিস্টেন্স ধরো
প্রায় 4 অ্যাংস্ট্রম, ধরে নাও 4 অ্যাংস্ট্রম। আর লাস্ট চলে আসছি না রিজিয়ন সি, রিজিয়ন ডি। রিজিয়ন ডি তে হচ্ছে কি ডিস্টেন্স প্রায় 2 to 3 অ্যাংস্ট্রম। এই 2 to 3 অ্যাংস্ট্রম যখন গ্যাপ হয়ে যাবে, তখন কিন্তু পরমাণুগুলোর মধ্যে বন্ধন গঠন হবে। মানে দুটো পরমাণু কতটা কাছে এলে বন্ধন গঠন করছে, এতটা। তার মানে আমি কি দেখাচ্ছি এখানে, পরমাণুগুলোকে দূর থেকে কাছে কাছে নিয়ে আসছি, তখন কি হচ্ছে দেখছি। দেখ, যখন 10 অ্যাংস্ট্রমের থেকে বেশি আছে, তখন কিন্তু সিলিকন কিন্তু দেখতে এরকমই হচ্ছে। মানে 1 নম্বর কক্ষপথ একটা, 2 নম্বর কক্ষপথ, এই যে 1 নম্বর ধরে n ইজিক্যালস টু 1, n ইজিক্যালস টু 2, n ইজিক্যালস টু 3, এরকম আছে। এখানে দুটো, এখানে হচ্ছে 8টা, এরকম আছে। এখানে হচ্ছে কি 8টা এরকম করে ইলেকট্রন আছে, এখানে কিন্তু 4টে ইলেকট্রন আছে, এরকম। ক্লিয়ার? বেশ। এবারে দেখ, এটা তো একটা পরমাণু হলে এরকম দেখাচ্ছে, একটা পরমাণু হলে। ক্লিয়ার? আচ্ছা, যদি আমি বলে দিই যে n সংখ্যক পরমাণু, n সংখ্যক পরমাণু, n সংখ্যক পরমাণু, 3 নম্বরের কক্ষপথে কে কে ছিল? 3 নম্বর কক্ষপথে এস ছিল আর পি ছিল, এস আর পি ছিল। আচ্ছা বল, এস এর শক্তি বেশি না পি এর শক্তি বেশি? পি এর শক্তি বেশি। তো আমি এখানে এটাকে এরকম লিখলাম যে 3s, এটা হচ্ছে কি 3s, এটা হলো কি 3p, 3s আর 3p। 3s এ কটা ইলেকট্রন ছিল? দুটো, দুটো ইলেকট্রন ছিল। 3s এ কিন্তু দুটো ইলেকট্রন ছিল। আর 3p তে কটা ছিল? দুটো, 3p তে দুটো ছিল। ক্লিয়ার? এবারে কি হবে দেখ, যখন আমি এদেরকে আরো একটু কাছে নিয়ে এলাম, আরো একটু দেখ, n সংখ্যক পরমাণু আমি নিয়েছি, যেমন 10টা বলেছিলাম না, n সংখ্যক, তাহলে n সংখ্যকের জন্য 3s 3p হবে। তারা একটা ব্যান্ড গঠন করেছে। কি করেছে? ব্যান্ড গঠন করেছে। ক্লিয়ার? এখন কিন্তু 3s আর 3p এর মধ্যে কিন্তু গ্যাপ আছে। ভালো করে দেখ, 3s আর 3p এর মধ্যে কি আছে? গ্যাপ আছে। আমি বলছি একটা পরমাণু হলে একটা একটা করে লাইন হচ্ছিল, অনেকগুলো পরমাণু হলে কি হবে? একটা করে ব্যান্ড তৈরি হবে। ঠিক আছে? যেমনটা একটা পরমাণুর ক্ষেত্রে 1s হয়, অনেকগুলো পরমাণু হলে কি হবে? 1s এর একটা ব্যান্ড তৈরি হবে। যেমনটা একটা পরমাণুর ক্ষেত্রে একটা 3s লাইন হবে, 3p লাইন হবে, সেরকম n সংখ্যক হলে কি হবে না 3s এর একটা ব্যান্ড তৈরি হবে, 3p এর একটা ব্যান্ড তৈরি হবে। Clear? এখন কিন্তু এটা আমাদের 3 নম্বর কক্ষপথেরই দুটো ব্যান্ড হয়েছে, পরমাণুগুলো দূর দূরে আছে। ক্লিয়ার? আমাদের কিন্তু যেতে হবে কি ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ড। কি বললাম? ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ড, মানে যোজ্যতা পটি আর পরিবহন পটি। আমরা পড়ে রেখেছি কোনটা? যোজ্যতা কক্ষ, মানে লাস্ট যে কক্ষ। ঠিক আছে? এবার দেখ, যত কাছে আসবে কি হবে, কি হবে, একটু রিপালশন করার জন্য কি হবে, একটু কি হবে এক্স, মানে হচ্ছে দূর দূরে যাবে। এও কিছুটা কি হচ্ছে? দূর দূরে যাচ্ছে। ছবি আমি আর একটু ফাঁকা করে আঁকলে ভালো হতো। দেখ, এ ধরো এরকম করে গেল নিচেরটা, আর এ হচ্ছে কি একটু উপরের দিকে গেল, এরকম। ঠিক আছে? দেখ, একটা গ্যাপ ছিল, 3s থেকে 3p এর মধ্যে কিন্তু একটা গ্যাপ ছিল। ঠিক আছে? সেই গ্যাপটা কমে গেছে না কিছুটা? সেই গ্যাপটা কি হচ্ছে? কমে গেছে। আচ্ছা, তো গ্যাপ কিন্তু কমছে। এরপরে দেখ, যখন আরো আমি নিয়ে আসবো, তখন কি হবে? তখন কি হবে দেখ, এই গ্যাপটা কমে গিয়ে, এই গ্যাপটা কমে গিয়ে কি হচ্ছে দেখ, ওভারল্যাপ হয়ে যাচ্ছে। মানে, মানে কি হচ্ছে দেখ, এই যে দেখ, 3p এর যে, 3p এর যে নিচের যেটা, সেটা চলে আসছে আরো নিচের দিকে, আর 3s এর যেটা উপরের লাইন, সে বেঁকে আরো এদিকে চলে গেছে। আর এটা যেমন আছে থাকলো, এটা যেমন আছে থাকলো। আমি এখন কি দুজনকে আলাদা করে বলতে পারছি? এখানে যেমন 3s আর 3p আমি আলাদা করে বলছি, এখানে দেখ একটা যে গ্যাপ আছে, এখানে গ্যাপ কমেছে কিনা? কমেছে না? কমেছে। মানে যত দূরে নিয়ে আসছি গ্যাপ কমছে। এখানে এসে কি হয়ে গেছে? 3s এর লাইন উপরের দিকে চলে গেছে, 3p এর লাইন নিচের দিকে চলে এসছে, মানে ওভারল্যাপ হয়ে গেল এখানে। হ্যাঁ কি না? আচ্ছা, ওভারল্যাপ যদি হয়ে যায়, বল আমি কোনটাকে এখানে এস বলবো আর কোনটাকে পি বলবো? বলতে পারবো কি? পারবো না। এখানে, এখানে যেমনটা আমি
এস বলছি আর পি বলছি আলাদা আলাদা ভাবে, এখানে কি আমি এস আর পি আলাদা আলাদা ভাবে বলতে পারবো? পারবো না। আচ্ছা, তো এস আর পি তে মিলে এস আর পি তে মিলে আমি যদি বলি মোট কটা ইলেকট্রন ধরতে পারতো 3 নম্বর কক্ষপথে, যদি বলি আমি এস আর পি তে, এসে হচ্ছে কি, আমি আমি ডি এর কথা বাদ দিলাম এখানে, এখানে মানে কক্ষ মানে অরবিটালের কথা বলছি, ডি তো নেই এখানে। অনেকে বলবে যে এসে তো ধরলে হচ্ছে কত হবে, 2 টু দি পাওয়ার 3 হয়ে যাবে, ঠিক না? 2 টু দি পাওয়ার 3 না, যেটা হচ্ছে 1 নম্বর কক্ষপথে মোট কটা, দুটো, 2 নম্বর কক্ষপথে কটা, 8টা, 3 নম্বর কক্ষপথে 18টা। আমি ওই হিসাবে যাচ্ছি না যে 3 নম্বর কক্ষপথে মোট কত ধরতে পারে, আমি বলছি অরবিটালে কত ধরতে পারে। এসে ধরতে পারে দুটো, পিতে ধরতে পারে 6টা, মোট 8টা ধরতে পারে এদের দুজন মিলে। আচ্ছা, তাতে করে মোট কটা ছিল ফিল আপ হয়ে? 4টে। 8টা ধরতে পারতো বা 4টে ফিল আপ হয়েছিল, বেশ, এরকম করে এসছে। এবারে দেখ এইটা কি হয়ে যাবে এখন, যদি আমি দেখি যে ওভারল্যাপ হওয়ার পরে আরো যখন কাছে নিয়ে আসবো, যখন বন্ড তৈরি হবে, তখন কি হবে, ওই যে যে 4টে যে ইলেকট্রন ছিল না, তারা নিচে একটা বন্ড গঠন করে একটা ব্যান্ড তৈরি করে ফেলবে। বন্ধন গঠন করলে আমরা কি বলি? যোজ্যতা কক্ষ, সেখান থেকে এসছে কি যোজ্যতা পটি। মানে এটা কিন্তু পুরোপুরি ভাবে ফিল আপ থাকবে 4টে, বোঝা গেল? এখান থেকে এটা হচ্ছে কি বলছি, ভ্যালেন্স ব্যান্ড। আর একটা কি হবে ওপরে, দেখ এখানে মোট কটা ধরতে পারতো? 8টা, তার মধ্যে 4টে ধরে আছে, বাকি 4টা ফাঁকাই আছে। ওই যে যে 4টা পুরোপুরি ভাবে ফাঁকা আছে, ওটাকে আমরা বলছি কি কন্ডাকশন ব্যান্ড, ওটা পুরো খালি। আর যেগুলো 4টে ছিল তারা কিন্তু ভ্যালেন্স ব্যান্ড পুরো ফিল আপ করে রেখেছে। তার মানে আমরা কি দেখছি, যে একটা যারা বন্ধন গঠন করে ফেলেছে যে ইলেকট্রন গুলো, মানে যারা বন্ধনের মধ্যে আছে, তাদের যে একটা এনার্জি ব্যান্ড হবে সেটা হচ্ছে কিনা ভ্যালেন্স ব্যান্ড। আর বন্ধন ছেড়ে যারা বাইরে ঘুরছে তারা হচ্ছে কি কন্ডাকশন ব্যান্ড। অর্ধপরিবাহীর ক্ষেত্রে সমস্ত ইলেকট্রনই বন্ধন গঠনের মধ্যেই আছে, মানে ভ্যালেন্স ব্যান্ডে আছে, পুরো ভ্যালেন্স ব্যান্ড ফিল আপ, কন্ডাকশন ব্যান্ডে কেউই নেই। এখন আমি যদি তাপ দিই বাইরের থেকে, একটা ইলেকট্রন এখান থেকে জাম্প করে কন্ডাকশন ব্যান্ডে চলে গেল, তাহলে তৈরি হলো কি, এখানে একটা কি তৈরি হবে বল? হোল। আর এখানে একটা পেলো ইলেকট্রন। এই ইলেকট্রন এখন তড়িৎ পরিবহন করতে পারে, ঠিক কিনা? তো বল, তড়িৎ পরিবহন কন্ডাকশন ব্যান্ডে কে করছে? না, দেখে বল, তড়িৎ পরিবহন কন্ডাকশন ব্যান্ডে কে করছে? ইলেকট্রন। আর ভ্যালেন্স ব্যান্ডে কে তড়িৎ পরিবহন করছে? হোল। খুব ডিপে কিন্তু যাচ্ছে, দেখ এইগুলো যদি না ভালো করে বুঝিস কিন্তু উত্তর দিতে পারবি না। আমি কি বলছি, যে যোজ্যতা মানে বন্ধন গঠনকারী যে ইলেকট্রন গুলো যে শক্তি স্তর গঠন করছে তাকে আমরা কি বলছি? ভ্যালেন্স ব্যান্ড, ঠিক আছে? আর যে ইলেকট্রন গুলো কিছুটা শক্তি নিয়ে পরিবহন করছে, মানে পরিবহন যে ইলেকট্রন তাদের যে শক্তি স্তর, সেটাকে আমরা কি বলছি? কন্ডাকশন ব্যান্ড। এই ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ডের মধ্যে একটা কিন্তু গ্যাপ আছে, এই গ্যাপটাকে আমরা কি বলছি? এনার্জি গ্যাপ। এই এনার্জি গ্যাপ এর মাঝে কিন্তু কেউ থাকবে না, হয় ভ্যালেন্স ব্যান্ডে থাকবে না হলে কন্ডাকশন ব্যান্ডে থাকবে। যেমনটা আমরা পরমাণু চ্যাপ্টারে পড়েছি, হয় 2 এ থাকবে না হলে 3 এ থাকবে, মাঝে কেউ থাকবে না। সেরকমই এখানেও থাকলে ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে থাকবে, নাহলে কন্ডাকশন ব্যান্ডের মধ্যে থাকবে। আমরা পরমাণু চ্যাপ্টারে কি পড়েছি? একটা পরমাণুর শক্তি স্তর পড়েছি। আর এখন আমরা কি বলছি? কঠিন পদার্থের কেলাসের মধ্যে শক্তি স্তর পড়ছি। মানে এখানে অনেকগুলো শক্তি স্তর মিলে মিলে কি করছে? ব্যান্ড তৈরি করছে। তো এখানে আমরা কি বলছি, যে নিচে হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড, উপরে হচ্ছে কন্ডাকশন ব্যান্ড। ক্লিয়ার? ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে সমস্ত ইলেকট্রন কি হচ্ছে? বন্ধন গঠন করে আছে, মানে সবাই হচ্ছে কি না ফিল আপ করে রেখেছে। কন্ডাকশন ব্যান্ড হয়ে আছে কি পুরো খালি, কার ক্ষেত্রে? অর্ধপরিবাহীর ক্ষেত্রে। এবারে আমরা কিন্তু এখানে লিখবো যে পরিবাহী, অর্ধপরিবাহী এবং অন্তরককে ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ডের হিসাবে আমরা কি রকম ভাবে দেখাতে পারি পুরোটা, যেটা পরীক্ষায় কোশ্চেন আসে। ক্লিয়ার? এটাতে কোশ্চেন আসতে পারে, সেটা আমরা লিখছি। এটা হয়ে গেলেই
বেশি সময় লাগবে না। দেখ, যেটা বলছি শোন। তোদেরকে এরকম কোশ্চেন আশা করি দেবে না যে যোজ্যতা পটি কাকে বলে, পরিবহন পটি কাকে বলে। তোদেরকে দেবে যে পরিবাহীর ক্ষেত্রে যোজ্যতা পটি এবং পরিবহন পটি, অর্ধ পরিবাহীর ক্ষেত্রে যোজ্যতা পটি এবং পরিবহন পটি, এরকম দিতে পারে। তো এখানে আমরা লিখবো কি, অন্তরক প্রথমে, ওই হেডিং এ আছে, লিখতে থাকবে এবার অন্তরক। এরপরে হচ্ছে অর্ধ পরিবাহী, ওই শক্তি পটি আঁকছি। আমি আগে যেটা দেখালাম অত ডিটেলস এর কোশ্চেন ওখানে দেবে না, আমি শুধু দেখিয়েছি যে কি করে একটা ক্লাস গঠন হচ্ছে এবং ব্যান্ড কিভাবে তৈরি হচ্ছে। লাস্ট আমরা এসেছি কি, যখন ক্লাস গঠন হয়ে গেল, তখন কিছু ইলেকট্রন যারা বন্ধন গঠন করে ফেলেছে। আচ্ছা তোরা বল, যে কোনো ইলেকট্রন ফ্রিলি ঘুরলে তার শক্তি বেশি হয় না বন্ধন গঠন করলে তার শক্তি বেশি হয়? ফ্রিলি ঘুরলে তার, যখন কেউ বন্ধন গঠন করে ফেলে তখন তার কিন্তু শক্তি কমে যায়। ক্লিয়ার? এই জন্য দেখ নিচে ছিল কি, ভ্যালেন্স ব্যান্ড, মানে যারা বন্ধন গঠন করে ফেলেছে, আর উপরে ছিল কি, কন্ডাকশন ব্যান্ড, যারা মানে হচ্ছে কি তড়িৎ পরিবহন করছে, মানে কি ফ্রিলি ঘোরাফেরা করছে। ক্লিয়ার? এখানে আমি লিখলাম অন্তরক, অর্ধপরিবাহীর, পরিবাহী। তো হচ্ছে কি যে অন্তরকের, হ্যাঁ ঠিকই তো লিখেছি, অন্তরক, অর্ধপরিবাহী, পরিবাহী। আচ্ছা দেখ, নিচে হচ্ছে কি ভ্যালেন্স ব্যান্ড, ক্লিয়ার? উপরে হচ্ছে কি কন্ডাকশন ব্যান্ড, ক্লিয়ার? অনেকটা গ্যাপ, ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ডের মধ্যে এখানে অনেকটা গ্যাপ। কতটা গ্যাপ? গ্যাপ কিন্তু মনে রাখতে হবে, পরীক্ষায় দেয় এই যে এনার্জি গ্যাপ যেটা হচ্ছে, সেই এনার্জি গ্যাপ কিন্তু গ্রেটার দেন 3 ইলেকট্রন ভোল্ট। পরীক্ষায় কিন্তু ডাইরেক্ট ডেটা দিতে পারে। অন্তরক, অন্তরকের অন্তরকের হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে শক্তির যে গ্যাপ, সেটা কত, 3 ইলেকট্রন ভোল্টের থেকে বেশি। আমি যতই চেষ্টা করি না কেন, তাপ দিই বা যাই করি না কেন, পুড়ে যাবে। কাঠকে আমি যতই তাপ দিই, তড়িৎ পরিবহন করবে? করবে না, পুড়ে যাবে হয়তো, কিন্তু ওখান থেকে কোনো ইলেকট্রন কিন্তু বিচ্ছিন্ন হয়ে বেরোচ্ছে না। বেশ, অর্ধ পরিবাহীর ক্ষেত্রে কি হচ্ছে, গ্যাপটা কিছুটা কম হবে, কম হবে। কন্ডাকশন ব্যান্ড এটা, এটা হচ্ছে কি ভ্যালেন্স ব্যান্ড, এটা হচ্ছে কিনা ভ্যালেন্স ব্যান্ড। তো এদের মধ্যে যে গ্যাপ, যেটা আমরা কি বলছি, এনার্জি গ্যাপ, এই এনার্জি গ্যাপ কি হবে, এই এনার্জি গ্যাপ হবে যে 0 থেকে বড় হচ্ছে এনার্জি গ্যাপ 3 ইলেকট্রন ভোল্টের থেকে কম হচ্ছে। কেন কি 3 ইলেকট্রন ভোল্ট কার? পরিবাহীর। তবে আমরা দুটো উদাহরণ মনে রাখবো এখানে, একটা হচ্ছে সিলিকন, একটা হচ্ছে জার্মেনিয়াম। আমাকে বল যে পর্যায় সারণী বরাবর আমরা শ্রেণী বরাবর নিচের দিকে নামছি না, সিলিকন থেকে জার্মেনিয়াম যেতে গেলে, আর নিচের দিকে নামলে ধাতব ধর্ম বাড়ে, হ্যাঁ কি না? হ্যাঁ, পর্যায় সারণী তো গুলে খেয়েছি সবাই, তাই না? পর্যায় সারণী, তোরা কেমিস্ট্রি পর্যায় সারণীও হয়তো ভালো করে মনে আছে কি নেই সেটাও মানে বিষয়। তো সিলিকন এবং জার্মেনিয়ামের মধ্যে জার্মেনিয়ামের কিন্তু ধাতব ধর্ম বেশি। তো যার ধাতব ধর্ম বেশি হবে তার এনার্জি গ্যাপ কম হবে। যার এনার্জি গ্যাপ যত কম হবে, শোন এটা একটা ধাপ, কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে যার গ্যাপ বেশি তার ইলেকট্রন যেতে সমস্যা, যার গ্যাপ কম সেখান থেকে ইলেকট্রন চট করে চলে যাবে। এখানে কি হচ্ছে, সিলিকনের হচ্ছে কত, 1.1 ইলেকট্রন ভোল্ট প্রায়, আর জার্মেনিয়ামের হচ্ছে প্রায় 0.7 ইলেকট্রন কম। দেখ জার্মেনিয়ামের কত, 0.7 ইলেকট্রন ভোল্ট, সিলিকনের 1.1 ইলেকট্রন ভোল্ট। ডাইরেক্ট কিন্তু মনে রাখতে হবে সিলিকনের 1.1 ইলেকট্রন ভোল্ট, আর জার্মেনিয়ামের কত হচ্ছে 0.7 ইলেকট্রন ভোল্ট। ওকে, আচ্ছা নেক্সট, এবারে পরিবাহী, পরিবাহীর ক্ষেত্রে কি হচ্ছে দেখ,
আমরা বলি সবসময় যে পরিবাহীতে মুক্ত ইলেকট্রন অলরেডি অ্যাভেলেবল আছে। মুক্ত ইলেকট্রন অলরেডি অ্যাভেলেবল আছে মানে কি, মানে বন্ধন ছেড়েও বাইরে অলরেডি ঘোরাফেরা করছে সবসময়ের জন্য। আচ্ছা, যদি আমি কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন আগে থেকে পেয়েই থাকি সাধারণ কন্ডিশনে, তার মানে আমাকে কোনো এনার্জি দিতেই হচ্ছে না, ফ্রিলি আমি ইলেকট্রনই পাচ্ছি। তার মানে কোনো গ্যাপ আছে কি নেই? নেই, কোনো গ্যাপ নেই। মানে দুটো ব্যান্ডকে আমি কি রকম আঁকবো? ওভারল্যাপ করে দেবো। দুটো ব্যান্ডকে আমি কি করব? ওভারল্যাপ করে দেবো। ওভারল্যাপের ছবিটা দেখ, এটা লিখবি প্রথমে একটা, চাইলে একটা আলাদা কালারে করতে পারিস, এটাকে লিখবি এরকম করে, মানে দুটোকে আমি ওভারল্যাপ করব। নিচেরটাকে লেখ ভ্যালেন্স ব্যান্ড, আর উপরেরটাকে লেখ কন্ডাকশন ব্যান্ড। কন্ডাকশন ব্যান্ড, আর এইখানে হয়েছে কি একটা ওভারল্যাপ রিজিয়ন হলো, এটাকে কি লিখবি? উপরিপাতিত অঞ্চল। উপরিপাতিত অঞ্চল। তো বল, এখানে পরিবাহীর ক্ষেত্রে এনার্জি গ্যাপ কত হবে? জিরো। পরিবাহীর ক্ষেত্রে এনার্জি গ্যাপ জিরো হচ্ছে মানে আমাকে ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন পাঠাতে কোনো বাইরের থেকে এনার্জি লাগছে না, ও অটোমেটিকলি প্রথম থেকেই আছে। আর অন্তরকের বেলা এতটাই শক্তি গ্যাপ, আমি যত শক্তি দিই না কেন ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে মানে ইলেকট্রন আমি পাঠাতেই পারছি না, এই জন্য পরিবহন করছে না। আর অর্ধ পরিবাহীতে এমন একটা গ্যাপ আছে, সাধারণ অবস্থায় ইলেকট্রন একা একা যাচ্ছে না, আমি একটু হিট দিলাম, একটু আলো ফেললাম, চলে গেল ইলেকট্রন। ওই জন্য অর্ধ পরিবাহীর সংজ্ঞাটা ওরকমই ছিল। ঠিক আছে, বেশ। এতটা পর্যন্ত কারোর কোনো ডাউট আছে বা কোনো কিছু? এখানে আমরা একটা জিনিস লিখে নেব, কি নোট বলে লেখ, নোট বলে লেখ। আচ্ছা, ওটা আগে লিখে রেখেছিলাম যে জিরো কেলভিন উষ্ণতাতে, অর্ধ পরিবাহী একদম পিওর ইনসুলেটরের মতো কাজ করে। মানে জিরো কেলভিন উষ্ণতা মানে কি, মানে আমি কোনো টেম্পারেচার মানে হিট দেইনি, ঠিক আছে, তো সমস্ত ইলেকট্রন কোথায় থাকবে? ওর সমস্ত ইলেকট্রন থাকবে ভ্যালেন্স ব্যান্ডে, কোনো ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে নেই, মানে কি ও পিওর ইনসুলেটর। এরপরে যদি আমি উষ্ণতা বাড়াই কিছুটা, তাহলে কি হবে? হালকা কিছু মাত্র ইলেকট্রন হয়তো যাবে, তার মানে কি পরিবহন তো করছে, কিন্তু সেই পরিবাহীর মতো নয়। মানে আমি কি বলবো, যে রুম টেম্পারেচারে কি হচ্ছে, কন্ডাক্টর হবে, বাট পোর কন্ডাক্টর। মানে কি, মানে হালকা একটা পরিবাহী হচ্ছে, আগের মতো নয়। ঠিক আছে, এখানে আমি এইখানে লিখে দিই, হ্যাঁ, জিরো কেলভিন উষ্ণতায়, আরেকবার লিখে দিচ্ছি এইখানে, জিরো কেলভিন উষ্ণতায় পিওর ইনসুলেটর। জিরো কেলভিন উষ্ণতায় কিরকম কাজ করছে? পিওর ইনসুলেটর। আর রুম টেম্পারেচারে কি রকম কাজ করবে? রুম টেম্পারেচারে কাজ করবে না একটা পোর কন্ডাক্টর, ওটা পিওর লিখেছি, কিন্তু পিওর ইনসুলেটর মানে একদম মানে অন্তরক। আর পোর কন্ডাক্টর মানে কি? পোর কন্ডাক্টর মানে হচ্ছে যে পরিবাহী হচ্ছে, তবে অত ভালো পরিবাহী নয়, হালকা পরিবাহী হিসাবে কাজ করছে। এবার তোরা পড়বি যেটা পরিবাহী, অন্তরক এবং অর্ধ পরিবাহীর মধ্যে পার্থক্য যেটা আছে বইতে 388 পেজে, একবার দাগ দিয়ে নে, একবার পড়ে দেখ কোনো ডাউট আছে কিনা। পরিবাহী, অর্ধ পরিবাহী এবং অন্তরকের মধ্যে পার্থক্য 388 পেজ, 388 পেজ। পরিবাহী, অর্ধ পরিবাহী এবং অন্তরকের মধ্যে পার্থক্য। আমি দেখ একবার পড়ে দিচ্ছি, হ্যাঁ, যতগুলো পয়েন্ট বলেছি এত সময় একবার পড়ে দিচ্ছি। কি আছে দেখ, প্রথমে আমি 2 নম্বর পয়েন্ট পড়ছি, যেটা হচ্ছে কি, যে প্রথম পয়েন্টে তো উদাহরণ আছে, ঠিক আছে, প্রথম পয়েন্টে উদাহরণ আছে। 2 নম্বর পয়েন্টে কি হচ্ছে, কয়েক অ্যাম্পিয়ার পর্যন্ত তড়িৎ প্রবাহ দেখা যেতে পারে কার ক্ষেত্রে? পরিবাহীর ক্ষেত্রে। আর অন্তরকে কি হচ্ছে, কোনো প্রবাহ যায় না। অর্ধ পরিবাহীতে কি হচ্ছে, কয়েক মিলি অ্যাম্পিয়ারের বেশি প্রবাহ যেতে পারে না, হালকা একটা প্রবাহ যাবে।
এইবারে দেখ 3 নম্বর পয়েন্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট, কি আছে? পরিবাহীর ক্ষেত্রে আধান বাহক হিসাবে কাজ করে মুক্ত ইলেকট্রন মানে ধাতুর ক্ষেত্রে, অথবা ধনাত্মক ও ঋণাত্মক আয়ন কোথাকার ক্ষেত্রে তড়িৎ বিশ্লেষক। কেন কি আমরা যদি NaCl এর জলীয় দ্রবণ নিই, ওখানে আমরা কি পাবো? Na প্লাস পাবো, Cl মাইনাস পাবো, মানে ক্যাটায়ন অ্যানায়ন দুজনেই তড়িৎ পরিবহন করবে। অন্তরকে কোনো আধান বাহক নেই। অর্ধপরিবাহীর 3 নম্বর পয়েন্ট দেখ, খুব ইম্পর্টেন্ট, শর্ট কোশ্চেন হতে পারে। আধান বাহক হিসাবে কে কাজ করবে? ইলেকট্রন এবং হোল। কেন? ওই যে যে যোজ্যতা পটি আর পরিবহন পটি দেখিয়েছি, অন্তরকে তো এত গ্যাপ যেতেই পারবে না, হবে না, বাধ্য। পরিবাহীর ক্ষেত্রে কি আছে? ওভারল্যাপ করে আছে, অলরেডি আমরা মুক্ত ইলেকট্রন পেয়েই যাচ্ছি। ছিল কি? অর্ধ পরিবাহী, যার ভ্যালেন্স ব্যান্ড পুরো হচ্ছে কি ফিল আপ ছিল, কন্ডাকশন ব্যান্ড পুরো ফাঁকা ছিল। তো ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রন যখন কন্ডাকশন ব্যান্ডে গেল, তখন ভ্যালেন্স ব্যান্ডে তৈরি হলো একটা হোল, আর কন্ডাকশন ব্যান্ডে তৈরি হলো কি? ইলেকট্রন। কন্ডাকশন ব্যান্ডে তড়িৎ পরিবহন করবে কে? ইলেকট্রন। আর ভ্যালেন্স ব্যান্ডে তড়িৎ পরিবহন করবে কি? হোল। এখানে দুজন মিলে তড়িৎ পরিবহন করছে, এই জন্য আধান বাহক কি হবে? ইলেকট্রন এবং হোল। 4 নম্বর পয়েন্ট দেখ, পরিবাহীর ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধিতে রোধ বৃদ্ধি পায় ধাতুর ক্ষেত্রে। আমি তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে রোধ হ্রাস পায় তড়িৎ বিশ্লেষণ কেন বলিনি, কেন কি এখানে ওটা লাগবে না। এখানে আমরা পড়ছি কি, অ্যাকচুয়ালি এই চ্যাপ্টার হয় কিনা সলিড স্টেটের সঙ্গে জোড়া চ্যাপ্টার। তো তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে কি হচ্ছে অতটা ইম্পর্টেন্ট আমি দিইনি এখানটায়, চাইলে কেউ পড়তে পারিস যে তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে উষ্ণতা বাড়ালে রোধ হ্রাস পায়। কেন কি NaCl এর দ্রবণকে যদি আমি হালকা উত্তপ্ত করি, তো আধানগুলো আরো বেশি করে গতিশীল হবে, এই কারণে। আচ্ছা, রোধ অন্তরকের ক্ষেত্রে যে কোনো উষ্ণতাতে রোধ প্রায় অসীম। অর্ধপরিবাহীর উষ্ণতা বৃদ্ধিতে রোধ হ্রাস পায়। কেন? অর্ধপরিবাহীকে আমি যদি তাপ দিই, ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে চলে যাচ্ছে, মানে তড়িৎ পরিবহন তো বাড়লো। তড়িৎ পরিবহন বাড়লো মানে কি? রোধ কমছে। ঠিক আছে। পরিবাহীর ক্ষেত্রে 5 নম্বর পয়েন্ট দেখ, যোজ্যতা পটি এবং পরিবহন পটির কিছু অংশের সমাপতন হয়, মানে ওভারল্যাপ হয়। অন্তরকের ক্ষেত্রে ব্যবধান খুবই বেশি, যোজ্যতা পটি এবং পরিবহন পটি। আর অর্ধপরিবাহীর ক্ষেত্রে যোজ্যতা পটি ও পরিবহন পটির মধ্যে শক্তির অল্প একটা ব্যবধান থাকে। নেক্সট আমরা করব পরের দিন, যেটা এন টাইপ এবং পি টাইপ। ঠিক আছে, এন টাইপ পি টাইপ করতে হবে কালকে।